প্রথমে যে থিওরিটা দেখছি এখানে কি লিখেছে দেখো, যে দুটি সদৃশ সমান্তরাল বলের মান দিক ও ক্রিয়াবিন্দুর অবস্থান নির্ণয়। তাহলে দুটো সদৃশ সমান্তরাল বলের মান দিক আমরা নির্ণয় করব এবং লব্ধির ক্রিয়াবিন্দু নির্ণয় করব। দেখো এখানে আমরা দুটো সদৃশ সমান্তরাল বল এঁকেছি, যে একটা সদৃশ সমান্তরাল বল কোথায় কোথায় কাজ করছে, একটা হচ্ছে এ বিন্দুতে আর একটা হচ্ছে বি বিন্দুতে, পি ও কিউ মানের দুটি সদৃশ সমান্তরাল বল কাজ করছে। তাহলে পরে আমরা দেখতে চাই ওদের লব্ধির মানটা কত। হ্যাঁ, লব্ধির মানটা কত এই জিনিসটা আমরা প্রুফ করব, এবং মেইনলি লব্ধির মানটা কত এই জিনিসটা কিন্তু খুব ইজিলি প্রুফ করা যায়। যে যেহেতু আমরা জানি দুটো সদৃশ সমান্তরাল বলের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তুমি সামান্তরিক সূত্রের কনসেপ্ট থেকেও কিন্তু লব্ধির মানটা প্রুফ করে ফেলতে পারবে। কিভাবে পারবে বন্ধুরা? দেখো তো, আমি যদি সামান্তরিক সূত্রের মাধ্যমে যদি এটা প্রুফ করতে চাই তাহলে কি পারবো কি পারবো না? দেখো তো, আমার লব্ধির মান r ইকুয়াল টু, আমরা সামান্তরিক সূত্র অনুযায়ী যদি লিখি সেটা কি হতে যাচ্ছে বলো তো, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি। তাহলে কিন্তু কারণ কি দুইটা বল সমবিন্দু না হোক, যদি আমরা সমবিন্দু হিসেবে চিন্তা করি, মানে লব্ধি বের করার জন্য তোমাকে সমবিন্দু করতে হবে, এবং সমবিন্দু হিসেবে যদি তুমি চিন্তা করো তাহলে কিন্তু তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি হবে, এবং তখন দেখা যাচ্ছে লব্ধির মানটা খুব সিম্পলি 2p প্লাস কিউ, এটাকে কি লেখা যায় p প্লাস কিউ হোল স্কয়ার। তার মানে লব্ধির মানটা কি চলে আসছে বলো তো, p প্লাস কিউ, মানে সিম্পলি দুইটা ফোর্সের যোগফলের সমান হচ্ছে আমার লব্ধির মানটা, সেটা যদি আমার সমমুখী সমান্তরাল বল হয়। কিন্তু ঘটনাটা হচ্ছে এটা তো খুব ইজিলি আমরা বুঝতে পারছি যে p প্লাস কিউ হবে। সেটার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে লব্ধিটার ক্রিয়ারেখাটা সম্পর্কে একটা আইডিয়া নেওয়া, যে এইভাবে যদি পি ফোর্সটা এখানে এই ক্রিয়ারেখা বরাবর কাজ করে এবং কিউ ফোর্সটা যদি বি বিন্দুতে এই ক্রিয়ারেখা বরাবর কাজ করে, তাহলে অ্যাকচুয়ালি তাদের লব্ধিটা ক্রিয়ারেখাটা কেমন হবে এবং সেই লব্ধিটার কোথায় কাজ করবে, কোন বিন্দুতে। আই মিন দেখো বন্ধুরা, এখানে আমি এ আর বি সংযুক্ত করে দিয়েছি একটা রেখাংশের মাধ্যমে, সংযোগ রেখার মাধ্যমে এটাকে আমরা সংযুক্ত করে দিয়েছি। তাহলে এ বি রেখাংশের যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে এই লব্ধিটা যে ক্রিয়াবিন্দুটা হবে সেটা এই রেখার উপর থাকবে, এবং আমরা আসলে আগ্রহী সেই পয়েন্টটা বের করার জন্য। এই কারণে জিনিসটা আমরা ওভাবে না করে এক্স্যাক্টলি ক্রিয়ারেখার মাধ্যমে লব্ধির মানটা এবং অবস্থানটা বের করব। তাহলে এখানে কিভাবে কি করা যায় দেখো, প্রথমে এখানে আমরা যেটা করব, ইফ মানের দুইটা বিপরীতমুখী বলকে এখানে আমি অ্যাড করব। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো বন্ধুরা, আমরা যদি এটা মনে করো একটা এফ মানের ফোর্স, এবং একই বিন্দুতে যদি আমি বিপরীতমুখীভাবে একটা এফ মানের ফোর্সকে অ্যাপ্লাই করি, বলো দেখি এই দুইটা ফোর্সের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি, একই বিন্দুতে কাজ করছে, ফলে এদের রেজাল্টেন্ট বা লব্ধিটা কত হবে বলো তো, আর 0 হবে, লব্ধি আর ইকুয়াল টু 0 হবে। তাহলে আমি যদি দুইটা সমান মানের বিপরীতমুখী বলকে এই সিস্টেমের মধ্যে অ্যাড করি, কিন্তু তাদেরকে আমি একই বিন্দুতে অ্যাড না করে প্রাইমারিলি দুইটা আলাদা আলাদা পৃথক পৃথক বিন্দুতে আমি অ্যাড করব। কিভাবে অ্যাড করব খেয়াল করো, এই এফ ফোর্সটাকে নিয়ে আমি এ বিন্দুতে বসাবো। মনে করো এই বরাবর তুমি এফ ফোর্সটাকে অ্যাড করলে, দেখো কোন এফ ফোর্সটা, এই এফ ফোর্সটাকে আমি নিয়ে গেছি, এই এফ ফোর্সটা এখানে বসে গেছে। আরেকটা এফ ফোর্স আছে, সেটা হচ্ছে এই এফ ফোর্সটা, এই এফ ফোর্সটাকেও আমি নিয়ে বসাবো, কিন্তু এর ক্রিয়াবিন্দুটা কোন ক্রিয়াবিন্দুতে নিয়ে বসাবো, বি বিন্দুতে। তাহলে দেখো বন্ধুরা, একদম সমান মানের এফ মানের ফোর্সটা, কিন্তু আমরা এটার ক্রিয়াবিন্দুটাকে ধরে নিয়ে কোথায় নিয়ে গিয়ে বসালাম, বি বিন্দুতে বসালাম। আচ্ছা, তাহলে একটা সিস্টেমে দুটো বিপরীতমুখী বল যেহেতু আমি যুক্ত করলাম, আসলে কিন্তু এখানে সিস্টেমের কোনো চেঞ্জ হলো না, কারণ এখানে আসলে রেজাল্টেন্ট 0, এরকম একটা জিনিসই তুমি অ্যাড করেছো। সো এবারে এসো, তাহলে আমরা কি করতে যাচ্ছি দেখো, আমরা এই এফ এবং পি এর রেজাল্টেন্টটা বের করব, সেটা সামান্তরিক সূত্রের মাধ্যমে। এই রেজাল্টেন্টটা যদি তুমি আঁকতে চাও তাহলে এখানে তোমার সামান্তরিকটা কমপ্লিট করতে হবে। মনে করো এটা হচ্ছে আমার এই বাহুটার সমান্তরাল, আর এটা হচ্ছে এই বাহুটার সমান্তরাল। সমান্তরাল হয়নি, আচ্ছা মনে করো এরকম মোটামুটি। তাহলে দেখো বন্ধুরা, এই পি এবং এই এফ এর লব্ধি কিন্তু এই রেখাটা দ্বারা সূচিত হচ্ছে। হ্যাঁ, তাহলে এই লব্ধিটাকে মনে করো আমি নাম দিলাম R1। তাহলে R1 হচ্ছে কার কার লব্ধি বন্ধুরা, পি এবং এফ এর লব্ধি। একইভাবে আমি এখান থেকে কিসের কিসের লব্ধি বের করবো জানো, কিউ এবং এফ এর লব্ধি বের করবো। দেখো বন্ধুরা, তাহলে কিউ এবং এফ এর লব্ধিটা মোটামুটি এরকম। তাহলে আচ্ছা, এখানে আমি একটু চেঞ্জ করি, চিত্রটা আসলে মিলছে না। মোটামুটি মনে করো কিউ ছিল আমার এইটা, এটা হচ্ছে আমার কিউ ছিল। ওকে, তাহলে এটা হচ্ছে আমার বি বিন্দু। তাহলে বন্ধুরা এখন মোটামুটি তুমি মনে হয় বুঝতে পেরেছো জিনিসটা, যে চিত্রটা কেমন হবে। হ্যাঁ, যে এখানে আসলে কি হচ্ছে, যে একটা পি ফোর্স ছিল আর একটা ছিল কিউ ফোর্স। আমরা পি এর সাথে একটা এফ কে অ্যাড করলাম, কিউ এর সাথে একটা এফ কে অ্যাড করলাম, দুইটা বিপরীতমুখী দিকে এফ কাজ করছে। তো এখন এফ এবং পি এর লব্ধি R1 বের করলাম, আর এখানে আমি কিউ এবং এফ এর লব্ধি
R2 বের করলাম। তাহলে বন্ধুরা এই R1 এবং R2 কে আমি বর্ধিত করলাম এবং বর্ধিত করার ফলে এরা পরস্পরকে কোথায় ছেদ করলো দেখো বন্ধুরা, এরা পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে। এটা মনে করো আমার O বিন্দু। তাহলে এখন আমি আসলে কি উদ্দেশ্য নিয়ে এই কাজটা করলাম, আসলে আমি এখন যেটা করব দেখো, এই R1 ফোর্সের মধ্যে কিন্তু দুইটা ফোর্স লুকায়িত, একটা হচ্ছে P এবং F, এটা কিন্তু P এবং F এর মিলিত একটা রেজাল্ট হচ্ছে R1। এই R2 ফোর্সের মধ্যেও দুইটা ফোর্স লুকিয়ে আছে, একটা হচ্ছে Q এবং F। তাহলে এই O বিন্দুতে এখন তুমি R1 কে উঠিয়ে নিয়ে এখানে চিহ্নিত করো। দেখো এটা হচ্ছে R2, R2 কে আমি এখানে উঠিয়ে নিয়ে আসলাম, মনে করো এই যে R2 সেই লেন্থটা, এইটুকু হচ্ছে আমার R2, হ্যাঁ। আর একইভাবে R1 কে তুমি O বিন্দুতে নিয়ে আসো, মনে করো এটা হচ্ছে আমার কি বলো তো দেখি R1। বন্ধুরা তাহলে R1 এবং R2 কে এক বিন্দুতে নিয়ে আসার কারণ কি, আমরা আসলে এক বিন্দুতে P আর Q কে নিয়ে আসতে চাই, শুধু P আর Q নয়। দেখো R1 এর মধ্যে আছে PF, R2 এর মধ্যে আছে QF, তার মানে মোট চারটা জিনিসকে আমি এখন O বিন্দুতে নিয়ে আসতে পারছি। এখন যে R1 এখন আবার ভেঙে দিব, হ্যাঁ, কত কষ্ট করে আসলে একত্রিত করে R1 আর R2 বানিয়েছিলাম, এখন আবার R1 কে ভেঙে আবার P এবং F বানাবো, আবার R2 কে ভেঙে Q এবং F বানাবো। কেন? শুধুমাত্র একটা উদ্দেশ্যে, যে সবগুলো ফোর্সকে আমি কোথায় নিয়ে আসবো, বেসিক্যালি P আর Q কে আসলে এক বিন্দুতে নেওয়ার জন্য আমি এই কাজটা করলাম। তাহলে পরে এখানে দেখো R1 কে যদি তুমি ভাঙো, সিম্পলি এই জিনিসটাই আসলে এই চিত্রটার দুইটা ফোর্স তুমি এখানে ফর্ম করবা, যে R1 কে ভাঙলে দেখো একটা হচ্ছে আনুভূমিক দিকে F আর একটা হচ্ছে P, এই লাইনটার সমান্তরাল দিকে, P এর সমান্তরাল দিকে হচ্ছে আমার Pটা কাজ করবে। তাহলে আমার কি হচ্ছে দাঁড়াচ্ছে ব্যাপারটা, যে এই বরাবর হচ্ছে আমার কোন ফোর্সটাকে আমি চিহ্নিত করতে পারি, F ফোর্সটাকে চিহ্নিত করতে পারি, আর ঠিক P রেখার সমান্তরালে আমি এখানে এটা মনে করা হচ্ছে যে আমার কি বলতো দেখি P, মানে R1 কে আবার ভেঙে দিয়েছি। সো R1 কে ভেঙে দিলে এখন আর R1 নাই, R1 এর জায়গায় এখন কে কাজ করছে, P আর F। একইভাবে বন্ধুরা দেখো আমি যখন R2 কে ভাঙবো, দেখো তো বোঝো কিনা, R2 কে যদি আমি ভাঙতে চাই তাহলে কিভাবে ভাঙবো, দেখো তো R2 এর একটা আনুভূমিক F, বাম দিক বরাবর F, আর সমান্তরাল মানে Q এর সমান্তরাল হচ্ছে আমার Q হবে। এবং মজার ব্যাপার হচ্ছে P আর Q যদি সমান্তরাল, আচ্ছা আমরা আগে F টা কি, এই F টা হচ্ছে, এই F টা কে দিল, এই F টা কিন্তু দিল হচ্ছে Q এর কাছ থেকে পাওয়া, মানে Q না ঠিক R2 এর কাছ থেকে পাওয়া F, আর R2 এর আরেকটি উপাংশ কি আছে Q, সেই উপাংশটা কিন্তু P এর সমান্তরালই হবে, আই মিন ঠিক এই লাইন বরাবরই হবে P আর Q। তাহলে পরে এখন কে ভ্যানিশ হয়ে গেল বলো তো বন্ধুরা, R2 ভ্যানিশ হয়ে গেল, R2 নেই। দেখো তাহলে আমরা যে চারটা ফোর্স বানিয়েছিলাম সেই চারটা ফোর্সকে O বিন্দুতে নিয়ে এসে আমরা আবার কি করেছি, আলাদা করে ফেলেছি, যে এই চারটা ফোর্স এখন দেখা যাচ্ছে, দেখো এই চারটা ফোর্স লুকিয়ে ছিল F F PQ। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে যে F এবং F তারা কিন্তু এখন সমান মানের দুইটা বিপরীতমুখী বল একই বিন্দুতে ক্রিয়ারত, সো এখানে কোনো মোমেন্টেরও তৈরি হবে না, একদম অ্যাবসলিউটলি একটা ভারসাম্য। তার মানে কিন্তু তুমি বুঝতেই পারছো যে এই F এবং এই F পরস্পরকে কি করে দেবে বলো তো বন্ধুরা, নাকচ করে দেবে। তাহলে এই F এবং এই F কে যদি তুমি নাকচ করে দাও, তাহলে দেখো দিন শেষে কি থেকে যায়, দিন শেষে যা থেকে যায়, এই ফোর্সটাও নাই, এই ফোর্সটাও নাই, শুধু কে আছে এখান বরাবর, এই ফোর্সটাও নাই, এই ফোর্স লাইনও নাই, এই ফোর্স লাইনও নাই। তাহলে দিন শেষে আসলে এখানে কে আছে, P এবং Q, একই বিন্দুতে ক্রিয়ারত P এবং Q, যাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে আলটিমেটলি আমি কি বলতে পারি, এই O বিন্দুতে যে ফোর্সটা কাজ করছে সেটার মান হচ্ছে P প্লাস Q। ওই যে সামান্তরিক সূত্রের মাধ্যমে তুমি দেখেছিলে যে একটা বিন্দুতে যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে তাহলেও কিন্তু লব্ধিটা P প্লাস Q হয়, সেই জিনিসটা এখন আমরা ক্রিয়ারেখা সহ এখানে দেখালাম, যে আসলে এখানে দিন শেষে P প্লাস Q থেকে যায়। এবং এই ক্রিয়ারেখাকে পেছনের দিকে যদি তুমি বাড়াও, বর্ধিত করো, পেছনের দিকে বাড়ালে তুমি কথা মোটামুটি এরকম, একটু সমান্তরাল হয়নি, আমরা যদি একটু সমান্তরাল করে আঁকতে চাই, মনে করো এটা মোটামুটি সি, মানে আমি যদি মোটামুটি সমান্তরাল করে এই লাইনটাকে জাস্ট এই কোন রেখাটাকে P প্লাস Q, যে ক্রিয়ারেখাটা P প্লাস Q এর যে ক্রিয়ারেখাটা, আলটিমেট ক্রিয়ারেখাটা, সেই লব্ধি রেখাটাকে আমি পেছনের দিকে বর্ধিত করলাম, এবং বর্ধিত করাতে সে আমার AB রেখাংশকে কোন বিন্দুতে ছেদ করলো বন্ধুরা, সি বিন্দুতে ছেদ করলো। তাহলে আলটিমেট ক্রিয়ারেখাটা হচ্ছে P প্লাস Q, লব্ধির ক্রিয়ারেখাটা, যেটার ক্রিয়া বিন্দুটা এখন আমি বুঝে ফেলছি, সেটা হচ্ছে AB রেখাংশের সি বিন্দুতে আমার লব্ধিটা আলটিমেটলি ক্রিয়া করে। তাহলে এই সি বিন্দুটার অবস্থান এ এবং বি বিন্দুর সাপেক্ষে কেমন, সেই জিনিসটা বের করাই আমার এই থিওরির মেইন কাজটা। কারণ লব্ধির মান যে P প্লাস Q হবে সেটা কিন্তু আমরা অলরেডি বইতেও দেখেছি, কিন্তু আমার এখানে দেখার উদ্দেশ্য মেইনলি হচ্ছে সি বিন্দুটা এ এবং বি বিন্দুর সাপেক্ষে কোথায় অবস্থিত। এ এবং বি বিন্দু কি, এ বিন্দুতেই কিন্তু ইনিশিয়ালি P ফোর্সটি কাজ করছিল এবং বি বিন্দুতে আমার কিউ ফোর্সটি কাজ করছিল, এবং দেখলাম যে একে টেকে লব্ধিটা আমার কাজ করছে সি বিন্দুতে। তাহলে এই বন্ধুরা আমরা কিভাবে এখন এই লব্ধির অবস্থানের সূত্রটা দেখতে পারি। তাহলে লব্ধির অবস্থানের সূত্রটা একটু দেখো, আমি তোমাকে এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি যে আচ্ছা এটা আমার এফ বল, ঠিক আছে, আমি এই সামান্তরিকটার নামকরণ করে দেব, ধরো এটার নাম হচ্ছে এএল এমএন, হ্যাঁ এএল এমএন।
আর দেখো বন্ধুরা এই সামান্তরিকটার নাম দিব আমি bx yz, দুইটা সামান্তরিকের নাম দিলাম। নাম দিয়ে দিলে তোমার সুবিধা হবে এখন দেখতে জিনিসটা বুঝতে। তাহলে এসো আমরা প্রথমে বাম পক্ষে এসো, আমি দুইটা ত্রিভুজ নিয়ে একটু কথা বলতে চাই। একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ ওএসি। দেখো বন্ধুরা ত্রিভুজ ওএসিটা সবাই কি দেখতে পাচ্ছ? এই যে ও, এই বিন্দুটা কিন্তু ও বিন্দুটা এটা, তাহলে ও এ সি, বড় ট্রায়াঙ্গেলটা দুইটা। আচ্ছা, এবং ত্রিভুজ এম এ এল, দেখো ত্রিভুজ এম এ এল এবং ওএসি, এই দুইটা ত্রিভুজ কেন আমি নিচ্ছি? এদের মধ্যে মনে হয় তোমরা সাদৃশ্যটা খুঁজে পেয়েছো অলরেডি, যে হ্যাঁ এটা হচ্ছে সাধারণ কোণ, এই দুইটা কোণ অনুরূপ কোণ হিসেবে সমান এবং এই দুইটা কোণ অনুরূপ কোণ হিসেবে সমান। তাহলে আমি কিন্তু বলতেই পারি ত্রিভুজ এত এবং এত সদৃশ কোণী তথা সদৃশ। তাহলে দুইটা ত্রিভুজ যদি সদৃশ কোণী তথা সদৃশ হয়, তাহলে আমরা জানি তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে কিন্তু আমি বলতেই পারি ওএসি ত্রিভুজের, সবাই খেয়াল করো, এসি বাহু যেটা এসি ডিভাইডেড বাই, তাহলে অনুরূপ এই ত্রিভুজের ছোট ত্রিভুজ এম এল এর এ এল বাহুটা, তাহলে এসি বাই এ এল ইকুয়াল টু কিন্তু আমি বলতেই পারি আবার ওএসি ত্রিভুজের ওসি বাহু ডিভাইডেড বাই সেটার অনুরূপ বাহু হচ্ছে এখানে এম এল, তাহলে ওসি বাই এম এল। তার মানে এখান থেকে তুমি দেখো বন্ধু যে কি দেখা যাচ্ছে, এসি মানে কি আসলে, এসি মানে কোন ফোর্সটাকে বোঝায়? এসি মানে কোনো ফোর্স না, এসি মানে এসি। আর দেখো এল মানে ম্যাগনিটিউডটা, সেটা হচ্ছে এফ ফোর্সের ম্যাগনিটিউড, তাহলে এসি বাই এফ ইকুয়াল টু, আবার দেখো বন্ধুরা এটা যদি পি হয় তাহলে এটাকেও কিন্তু আমি কি বলতে পারবো বলো তো দেখি, পি। তাহলে বন্ধু এম এল কে আমি কি বলতে পারবো? পি। আর উপরে ওসির মতো ওসি থাকুক, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি যে পি ইন্টু এসি ইকুয়াল টু এফ ইন্টু ওসি। এটা মনে করো তোমার এক নাম্বার ইকুয়েশন। একইভাবে একদম সিমিলার ওয়েতে আমি যেটা করব, ত্রিভুজ ওবিসিটা দেখো বন্ধুরা, ওবিসিটা কি দেখতে পেরেছো? এই যে ওবিসি এবং আমরা এখানে ওয়াই বি এক্স এই ত্রিভুজটা নিচ্ছি এবং ত্রিভুজ ওয়াই বি এক্স, এই দুইটা ত্রিভুজের দিকে তাকাও, তুমি বুঝতে পারবে আমার কথাটা আমি কি বলতে চাচ্ছি। সদৃশ কোণী তথা সদৃশ কেমনে হলো সেটা তুমি নিজেই এতক্ষণে বুঝে ফেলা উচিত, যে এই দুইটা ত্রিভুজের মধ্যে এই কোণটা হচ্ছে সাধারণ কোণ, এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ হিসেবে সমান, আবার এই কোণটাও অনুরূপ কোণ হিসেবে সমান, ফলে এরা সদৃশ কোণী তথা সদৃশ। আবার একই কথা, এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে বলে আমি কিন্তু বলতেই পারবো যে বিসি ডিভাইডেড বাই, বলো বিসি এর অনুরূপ বাহু এখানে কোনটা? বিএক্স। BC ডিভাইডেড বাই BX ইকুয়াল টু, আবার বড় ত্রিভুজের OC বাহু OC ডিভাইডেড বাই কি হবে বলো তো? OC ডিভাইডেড বাই হবে YX। তাহলে বন্ধুরা ওই একই ভাবে দেখো এখানে BC আছে আর BX যে মানটা সেটা আসলে কোন ফোর্সের মান দেখলে বুঝতে পারবে, সেটা হচ্ছে F ফোর্সের মান। আর এখানে কি থেকে যাচ্ছে? OC ডিভাইডেড বাই YX। সবাই একটু খেয়াল করো, এটা যদি Q হয় তাহলে এই ফোর্সটা আসলে কি? Q। তার মানে এই YX বা XY যে মানটা, সেই মানটা অ্যাকচুয়ালি কিসের মান? Q এর মান। তাহলে আমি এখান থেকে কিন্তু লিখতে পারছি যে Q ইন্টু BC ইকুয়াল টু F ইন্টু OC। তাহলে এটা আমার কয় নাম্বার ইকুয়েশন? 2 নাম্বার ইকুয়েশন। এখন তুমি যদি 1 ও 2 তুলনা করো, 1 ও 2 তুলনা করলে কি পাচ্ছ? এটা মনে হয় আর বলার অপেক্ষা রাখে না, দুইজনই F ইন্টু OC এর সমান। তাহলে কিন্তু আমি বলেই দিতে পারি P ইন্টু S ইকুয়াল টু Q ইন্টু BC। তার মানে এইখান থেকে দেখা যাচ্ছে যে AC ডিভাইডেড বাই CB ইকুয়াল টু আমি কিন্তু বলতে পারি Q ডিভাইডেড বাই P। তাহলে এই লাইনটাকে, এটা ম্যাথমেটিক্যালি আমার প্রুফ হয়ে গেল সি বিন্দুর একটা অবস্থান, যে এবি রেখাংশকে সি বিন্দুটা কি রেশিওতে ভাগ করছে। তুমি কি দেখেছো? এটা আসলে ফোর্স দ্বয়ের মাধ্যমে এই অনুপাতটা এসেছে, কিন্তু ফোর্স দ্বয়ের ব্যস্তানুপাতে। আচ্ছা, কেন ব্যস্তানুপাতে কথাটা বলা হচ্ছে? কারণ এ বিন্দুতে কাজ করছিল পি আর বি বিন্দুতে কাজ করছিল কিউ। এখন এসি ইস টু সিবি, সেটার মান যদি পি ইস টু কিউ আসতো, তাহলে আমি বলতাম যে সি বিন্দুটা এবি রেখাংশকে ফোর্স দ্বয়ে সমানুপাতে ভাগ করেছে। কিন্তু এখানে কিন্তু ঘটেছে উল্টা, এর সাথে রিলেটেড কিন্তু পি, অথচ দেখো এসি এই অনুপাতের সাথে উপরে কিউ আর সিবি এর সাথে নিচে পি। তার মানে এই কথাটাকে যদি আমরা বাংলা ভাষা দিয়ে ভেঙে বলি, সেটা হচ্ছে যে সি বিন্দুটি এবি রেখাংশকে পি ও কিউ বলদ্বয়ের ব্যস্তানুপাতে অন্তর্বিভক্ত করে। আচ্ছা, এটাই হচ্ছে তোমার সেই থিওরি প্রুফ। যে বেসিক্যালি থিওরি প্রুফ বলতে আসলে আমরা বুঝতে পারছি এখান থেকে অবস্থানের যে সূত্রটা সেটা নিয়ে আসা, আর মানের সূত্রটা তো খুব ইজি, সেটা তো আসলে আমরা চিত্র থেকেই বলতে পারবো। পরীক্ষায় কিন্তু এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা, বোর্ডের পরীক্ষায় কিন্তু এটা সবসময় আসে, ঘুরে ফিরে এটা আসে, নয় বিসদৃশ সমান্তরাল বলটা আসে। তো আশা করি তুমি যদি এই জিনিসটা বোঝো, তাহলে এটা আর কখনো পড়তে হবে না, নিজের মতো করে লিখতে পারবে। তো লেখার সময় কিন্তু একটু চিত্রের বর্ণনাটা দিতে হবে। সেই চিত্রের বর্ণনাটা আসলে কিভাবে দিবে সেটা তুমি চিত্র আঁকাটা দেখেছো, দেখলে এখন নিজেই বুঝতে পারবে। তারপরে আমি যদি একবার বলতে চাই, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম ছিল যে পি এবং কিউ এ ও বি বিন্দুতে কাজ করছিল। এখন এ বিন্দুতে এবং বি বিন্দুতে
এফ মানের দুইটা বিপরীতমুখী বল, সমান মানের দুইটা বিপরীতমুখী বলকে যদি আমি যুক্ত করি, তারপরে পি ও এফ এর লব্ধি এ এল এম এন সামান্তরিকের কর্ণ এ এম দ্বারা নির্দেশিত হচ্ছে এবং সেই লব্ধির মান হচ্ছে R1। একইভাবে কিউ ও এফ এর লব্ধি বি এক্স ওয়াই জেড সামান্তরিকের বিওয়াই কর্ণ দ্বারা নির্দেশিত হচ্ছে, যার মান হচ্ছে R2। R1 এবং R2 কে বর্ধিত করি এবং এদের বর্ধিতাংশ দ্বারা দেখা যাচ্ছে ও বিন্দুতে ছেদ করছে। তাহলে ও বিন্দুতে পুনরায় R1 কে বিশ্লিষ্ট করে আমি পি এবং এফ বল পাই এবং R2 কে বিশ্লিষ্ট করে আমি কিউ এবং এফ বল পাই। এবার একই বিন্দুতে কি হলো, এফ মানের দুটি বিপরীতমুখী বলের লব্ধি 0। সুতরাং ও বিন্দুতে অবশিষ্ট বলদ্বয় হচ্ছে পি ও কিউ, একই বিন্দুতে একই দিকে কাজ করছে, যাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি। অতএব ও বিন্দুতে কেয়ারত লব্ধিটি পি প্লাস কিউ। সুতরাং এখান থেকে প্রমাণিত হয়ে গেল যে পি ও কিউ সমান্তরাল বলদ্বয়ের লব্ধি হচ্ছে পি প্লাস কিউ। এবার পি প্লাস কিউ এই ক্রিয়া রেখাকে পেছনের দিকে বর্ধিত করি, বর্ধিত করলে দেখা যাচ্ছে তা এবিকে সি বিন্দুতে ছেদ করে। এই কথাটুকু বলে তারপরে তোমাকে বলতে হবে এখন ত্রিভুজ ওএসি এবং আয়তনের সদৃশ কোণী তথা সদৃশ, এই প্রমাণটুকু তারপরে বলতে হবে। তাহলে কিন্তু কমপ্লিটলি তুমি থিওরিটা ফর্মালি তুমি লেখার যোগ্যতা অর্জন করলে, যদি তুমি এই কথাগুলো এভাবে গুছিয়ে বলতে পারো। তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। আর এটার অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা যখন আমরা দেখব তখন আসলে বেসিক্যালি এই সূত্রটা P ইনটু AC ইকুয়াল টু কিউ ইনটু বেসি, এটা অবস্থানের সূত্র হিসেবে ব্যবহৃত হবে, লব্ধির ক্রিয়াবিন্দুর অবস্থানের সূত্র হিসেবে ব্যবহৃত হবে। এই সূত্রটা আমরা একটু পর ফান্ডামেন্টাল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আরো ক্লিয়ারলি বুঝবো যে অঙ্কে কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে হয়।